দর্শক, সবকিছু উল্টো পথে চলা এক দেশের গল্প শোনাবো, যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী বেআইনি কাজ করে, বিচারকের কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, কিন্তু সে দেশের পুরো আদালতটাই যেন একটা অবিচারের কারখানা। সাংবাদিকের কাজ সত্য তুলে ধরা, কিন্তু সেই সাংবাদিকই সেখানকার সবচাইতে বড় তথ্য সন্ত্রাসী। শিক্ষাঙ্গনের শিক্ষকটাই তার শিক্ষার্থীকে ধর্ষণ করছে, ধর্ষিত পুরো জাতি, পুরো দেশ, গোটা দেশের আইন বিচার শাসন সব কিছু আজ ধর্ষিত। দর্শক, সোজা পথে চলাই সে দেশে মস্ত বড় পাপ। এভাবেই চলছে, হয়তো চলতেই থাকবে। সমস্যা কি? চলুক না, চলছেই তো, বেঁচে তো আছে, কিন্তু না, সেই বেঁচে থাকাটাও এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। দর্শক, উল্টো পথে চলা সে দেশের সব কিছুই যখন পাল্টে গেছে, তখন জীবন বাঁচানোর কারিগর চিকিৎসকেরাই বা কেন সোজা পথে হাঁটবেন? চলছে বক্রপথে, খেলছেন জীবন নিয়ে। চিকিৎসকের চেম্বার কিংবা হাসপাতালে সবই এখন মানুষের জীবনকে জিম্মি করে টাকা কামানোর এক মরণ মেশিন। রাজধানীর মগবাজারের ঠিক চৌরাস্তার পাশে আদ্দিন হাসপাতাল। হাসপাতালের নামটা দিন হলেও এর কার্যক্রম সব রাতের মতো অন্ধকার। আদ্দিন হাসপাতাল থেকে চাকরিচ্যুত এক কর্মচারীর একটা ফোন রেকর্ড দিয়ে অনুষ্ঠানের শুরুটা করতে চাই। চলুন জেনে আসি কি ভয়ঙ্কর তথ্য অপেক্ষা করছে আমাদের জন্য। ওরা ধর্মীয় বিভিন্ন বাণী দিয়ে বিভিন্ন করে মনে হচ্ছে একটা ধার্মিক প্রতিষ্ঠান, কিন্তু সম্পূর্ণ এখন একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। ভিতরে ওটিতেও ওদের পুরুষ ডাক্তার থাকে, এবং এদের আর একটা যে মূল বিষয় সেটা হচ্ছে এরা কিন্তু আপনি দেখবেন প্রায় এই বাচ্চা চুরির যে ব্যাপারটা, এটা আমি একদম ভিতর থেকে জানি। যাদের বাচ্চা নাই তারা এদের সাথে হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে, ডাক্তারদের সাথে কন্ট্যাক্ট করে এখান থেকে বাচ্চা সবাই গেলে প্রায় রুগী মারা যায়, কিন্তু এটা আসে না, কোনো মিডিয়াতে আসে না। কারণ হচ্ছে এখানে মোবাইলের একটা এরা মিডিয়া এবং ক্যামেরা ভিতরে ঢুকতেই দেয় না। এদের দেওয়ালে দেওয়ালে লাগানো আছে যে এরা 5,500 টাকার উপরে অপারেশনে বাইরে থেকে ওষুধ লাগে না। কিছু আপনি দেখবেন যে যারা এখানে অপারেশনে আসে এক একজনের 40,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত বিল। নার্স দিয়ে হচ্ছে এরা কাজগুলো করে, এবং আপনি দেখবেন যে সম্পূর্ণ অদক্ষ লোক দিয়ে এরা পুরো হসপিটালটা পরিচালনা করছে। আপনি ওষুধের একটা বাণিজ্য আছে, তারা এমন প্রেসক্রিপশন যে ওষুধগুলো শুধুমাত্র তাদের নিচে ফার্মেসি ছাড়া অন্য কোথাও, তাদের নির্দিষ্ট ফার্মেসি ছাড়া কোথাও পাওয়া যাবে। আপনার যদি স্ত্রীকে আপনি চিকিৎসা করাতে চান, আপনার স্ত্রীকে দেখতে আপনি পারবেন না, এরকম অবস্থা। তারা যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা আপনাকে না দেখায়। আদ্দিনে এসে কত মানুষের জীবনের চরম অন্ধকার নেমে এসেছে তার হিসেব আমাদের কাছে নেই, কিন্তু আমাদের করা মাত্র দুদিনের অনুসন্ধানে যা উঠে এসেছে তা অবিশ্বাস্য, মর্মান্তিক, হৃদয় বিদারক। হাসপাতালের অলিগলিতে বিচরণের মধ্যেই চোখে পড়ল অন্তদন্ত হয়ে ছুটে বেড়ানো এক ভদ্রলোককে। হাসপাতালে আসার কারণ তার মেয়ে পুরভি। 24/9/2019 সালে প্রসব ব্যথা নিয়ে এসেছিলেন আদ্দিন হাসপাতালে। যথারীতি কারণে অকারণে সিজার করানোর নিয়মটা তার ক্ষেত্রেও অনিয়ম হয়নি, তাকেও সিজারই করতে হয়েছে। আমি আদ্দিন হসপিটালে আমার মেয়েকে নিয়ে আসছিলাম, সিজার করছিল, তো সিজার সাকসেসফুল হয়েছিল। তখন বাচ্চারা আমাদের কাছে দিয়েছে, তারা দেখছে কোনো প্রকার কোনো মেয়েটার কোনো ইয়ে নেই, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তারা বলছে যদি অপারেশনের পরে যদি লাগতে পারে 1 ব্যাগ রক্ত, এই জন্য বলছিল। আমি 1 ব্যাগ রক্তের ব্যবস্থাও করে রাখছিলাম। তারপরে অপারেশনের 2 ঘন্টা পরেও আমাদেরকে কিছুই বলে না, বলছে যে বাচ্চা ভালো আছে। 2বার বাচ্চা আমাদেরকে দিয়েছে, বাচ্চার মা ভালো আছে। গল্পের এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। সমস্যাটা শুরু হয় তারপর থেকে। পুরভি কোলে ফুটফুটে একটা মেয়ে বাবু এসেছে। মা হিসেবে পুরভীর এখন সেই বাচ্চা নিয়ে আনন্দে মেতে থাকবার কথা ছিল, কিন্তু তার হয়নি। পুরভি এখন মৃত্যুর সাথে লড়ছে। চিকিৎসক জানিয়েছেন অবস্থাও নাকি খুব একটা ভালো না, কিন্তু বাচ্চা ডেলিভারির পর হঠাৎ করেই কি হয়েছে পুরভীর, সেটা পুরভীর বাবার কাছে জানা যাক। প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আমাকে একটা স্লিপ ধরে দেয়, যে স্লিপের মূল্য আসে 2 জন আলগাই আনতে পারি না। এত মেডিসিন লিখে, একবার মেডিসিন লিখে 20,000, 25,000, 30,000 টাকা। ওই দিন আমি 85,000 টাকার মেডিসিন দিলাম, দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত। এ পর্যন্ত প্রায় আমার 1,90,000 টাকার মতো চলে গেছে। আমি সব শেষ হয়ে গেলাম। সন্ধ্যার সময় আমাকে বলে, তখন আমাকে একটা রিসিপ্ট দিয়ে বলে আপনারা কন্ট্যাক্ট থেকে 12 ব্যাগ হোয়াইট রক্ত এবং 2 ব্যাগ রক্ত, ওই 14 ব্যাগ রক্ত নিয়ে আসেন। আমি তো ওইখান থেকে 14 ব্যাগ রক্ত নিয়ে আসলাম। আনার পরে দেওয়া হলো আমার মেয়েকে। তখন
সকাল 7টা পর্যন্ত দেওয়া হলো, আমাকে বলতেছে আপনি 11-5 থেকে রক্ত আমাদেরকে দেন। এত এত তারপর আমি জিজ্ঞাসা করলাম ডাক্তারকে, বলে যে আমি এই পর্যন্ত 23 ব্যাগ রক্ত দিলাম আপনাদেরকে, আমার রক্ত কোথায় যাচ্ছে? তখন ডাক্তার আমাকে বলছে আমরা বলতে পারছি না কোথায় যাচ্ছে রক্ত আপনার। বলতেছে এখন 7:30 বাজে, সকাল 8টার সময় বড় ডাক্তার আসবে, আমরা ভোট বসবো, তখন আপনার রোগীর কি হয়েছে দেখবো। দর্শক একটু চিন্তা করুন, 23 ব্যাগ রক্ত লাগা একটি রোগীকে রেখে ডাক্তার নিশ্চিন্তে ঘুমাতে গেলেন, আর বড় ডাক্তার সাহেব আসবেন সকাল 8টায়, তার মানে 12 ঘন্টা পর। এই 12 ঘন্টা রোগীটা কি বাঁচবে? রাত হয়ে যাওয়ায় সেদিনের মতো আমরা অনুসন্ধান বন্ধ রাখি। পরদিনের গন্তব্য আবারও আদ্দিন হাসপাতাল। ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব হাসপাতালের অবস্থা দেখলেই মনে হয় আজরাইল বোধহয় রাতে মানুষের যান কবজ করা বন্ধ করে দিয়েছে। বিকেল 5টার পর থেকে যে কোনো বড় সমস্যার জন্য রোগীদের অপেক্ষা করতে হয় পরদিন সকাল পর্যন্ত। সারা রাত হসপিটাল পাহারা দেন ইন্টার্নি চিকিৎসকেরা। বাধ্য হয়ে পুরবীর স্বজনদেরকেও রাতভর উদ্বেগ, উৎকণ্ঠার অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে। পুরবীর ভাগ্যে কি ঘটেছে সেটা জানার আগে চলুন হাসপাতালের অন্যদের অবস্থাটা একটু জেনে আসা যাক। হাসপাতালে ঘুরতে এরকম আরো অনেক মানুষের সাক্ষাৎ মিলল যারা কিনা আদ্দিন হাসপাতালের নানান ধরনের অব্যবস্থাপনার শিকার। তো ওটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, শুক্রবার বড় ডাক্তার থাকে না, 9টায় গেছি, সেই 9টা থেকে 1টা পর্যন্ত শুধু আমার ভর্তির সময় লাগছে, এখান থেকে ওখানে, ওখান থেকে এই ওয়ার্ডে, ওই ওয়ার্ড থেকে ওইখানে। তারপর ওরা যে ব্যবহারগুলো, যে নার্স যারা থাকে ওরা খুব রাফ ব্যবহার করে আমার সাথে। এখানে 3.5 ঘন্টা একটা আল্টার জন্য আমি ওখানে ফ্লোরে আমি একেবারে শুয়ে পড়ছি আমার মেয়েটা নিয়ে। তো ওরা, আমি যে কয়বারই গেছি আদ্দিনে চেক আপের জন্য, সব সময় আমাকে যে কোনো একটা বিষয় নিয়ে আমাকে ভয় দেখায়, যে আমার জরায়ু যে টিউমার আছে, তারপরে বলছে আমার যে বাচ্চার ফুলটা অনেক বেশি নিচে, যে আমার ইউট্রিসের সাথে একদম জয়েন্ট, এইভাবে বলছে। 8 মাসই আমাকে খালি বারবার বলতেছে, আমাকে ওইখানে অ্যাডমিশন লিখে দিয়েছে, আপনি অ্যাডমিট হন, আপনার এই অবস্থা, আপনার তারপর আপনার 8 ব্যাগ রক্ত লাগবে, 8 থেকে 10 ব্যাগ, এগুলো সব আমার সামনে বলতেছে। এখন আমাকে একদম একা ওখান থেকে সে আলটা থেকে বের করে আমাকে ওটিতে নিয়ে যেতেছে, কেউ নেই আমার পাশে। আমি তো মানে পুরো আমার গায়ে একেবারে জ্বর, কারণ ভয়তে ওরা এমন ভাবে ভয় দেখাইছে আমাকে যে আমার পুরো জ্বর, একেবারেই জ্বর, আমার খুব অবস্থা খারাপ। এবার আমি তো খুব কান্নাকাটি, যে আল্লাহ আমি একটু আমার মেয়েটাকে দেখতে, যে আমার হাজব্যান্ড আমার পাশে নেই, আমার অবস্থা খুব খারাপ, আমি মানে কি যে বলবো, আমি ভাষায় কাউকে প্রকাশ করতে পারবো না অনুভূতিটা। এরপর আমি আমার মেয়েটাকে দেখার জন্য খুবই করছি, যে আমার প্লিজ আমাকে একটু পরে না, আমার মেয়েটাকে একটু দেখতে চাই। কুকুর যেভাবে দৌড়ে পালায়, এভাবে আমার হাজব্যান্ড ওষুধ নিয়ে আমার দৌড়াচ্ছে। এরপর আমি পিছন থেকে আমি ডাকতেছি, আয়তের আব্বু, আয়তের আব্বু, এইভাবে বলে আমি কান্না করে দিচ্ছি, আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে, আমার মেয়েটাকে একটু দেখো। মারা গেছে, যার বলে নাকি নার্ভ কাটা হয়েছে, এটার জন্য মারা গেছে, তার বাচ্চাটা আছে, তো ওইগুলা। এরপরে আবার একটা সোমবার একটা মারা গেছে। তো এখন তো বুঝতে পারেন যে আমার এখন মনটার ভিতরে কেমন, বাবা আমি আমার অনুভূতি দেখি। হাসপাতালের যে এলিভেটরটি দিয়ে রোগীদের উপরে ওঠানো নামানোর কথা রয়েছে, সেখানেও রয়েছে লম্বা একটি লাইন, কারণ এলিভেটরটি নষ্ট হয়ে রয়েছে দীর্ঘ সময় ধরে। বেলা প্রায় 10টা বাজতে গেল, কিন্তু প্যাথোলজিতে কারো দেখা নেই, খালি পড়ে আছে জরুরি বিভাগটিও। টেলিফোনে আদ্দিনের সাবেক কর্মচারীর কথা অনুযায়ী দেখা মিলল বেশ কয়েকজন মুমূর্ষ রোগীদের, যাদেরকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পুরো হাসপাতাল জুড়েই অনিয়ম, অব্যবস্থাপনা থাকলেও একটা জায়গায় নিয়মটা খুবই পাকা ছিল। অন্যান্য হাসপাতালের মতো ক্যামেরা দেখে বাধা দেওয়ার লোকটা কিন্তু এখানেও ছিল চরম তৎপর। অপারেশনের রোগী 1 ঘন্টা আপনারা এখানে ওয়েট করে রাখছেন, আপনার সমস্যাটা কি? আরে ভাই আপনি ক্যামেরা বন্ধ করেন, ভিডিও অফ করেন, ক্যামেরা অফ করেন। একটা খেলা শুরু করছেন আপনারা। আরে ভাই আপনি ক্যামেরা বন্ধ করেন, আরে ভাই আপনি ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা ভিডিও অফ করেন। দর্শক, এর চেয়ে বেশি ঝুঁকি নেওয়ার পরিবেশ এখন বাংলাদেশের সাংবাদিকদের নেই, আর আমরা তো অনেক দূরের কথা। তাই চলুন এদিক থেকে একটু পুরবীর দিকে চোখ ফেরানো যাক। আমরা যখন হাসপাতালের অন্যান্য চিত্র দেখছিলাম, ততক্ষণে পুরবীর বেডটি খালি হয়ে গেছে, পুরবীর বাবাকেও পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় পর টেলিফোনটি যখন তুললেন, তখন মনে হচ্ছিল খবরটা আমরা
না জানলেই হয়তো ভালো হতো। আমার মনে হচ্ছে আলিস হসপিটাল আমার মেয়েকে এরা ঠকামি করতেছে, আমার মেয়েকে এরা হত্যা করছে। পুরভীর বাবার সাথে যোগাযোগের পর জানা যায় পুরভীকে পরদিন সকালে বড় ডাক্তার দেখার কথা থাকলেও আসলে রাতেই হয়তো কোনো এক সময় মারা গিয়েছিলেন পুরভী। তবে যথারীতি 8 দিন হাসপাতাল দায় এড়ানোর জন্য রোগীর উন্নত চিকিৎসার কথা বলে অন্য হাসপাতালে নিয়ে যায়, যদিও সেই হাসপাতালের চিকিৎসক পুরভীকে মৃত ঘোষণা করেন। সঙ্গত কারণে পুরভীর মৃত্যু সনদটি 8 দিন হাসপাতাল থেকে দিতে হয়নি। 8 দিন হাসপাতাল হয়তো দায় এড়াতে সফল হয়েছে, কিন্তু জন্মের আগে আজন্ম পাপের যে এক পৃথিবীকে দেখল পুরভীর সন্তান, সেই নবজাতকের দায় কে নেবে? দর্শক, এটা 2019 সাল। 2019 সাল। এই 2019 সালের পৃথিবীতেও এটা কি সম্ভব? কি হবে 250,000 কোটি টাকার বাজেট? কি হবে এত রাস্তাঘাট, এত উন্নয়ন, এত ব্রিজ কালভার্ট? দর্শক, হাজার হাজার কোটি টাকায় পাঠানো মহাকাশের সেই স্যাটেলাইটের চোখে কি পড়বে এখনও ঢাকা মেডিকেলের পরিত্যক্ত বিছানায় শুয়ে কত মানুষের জীবন নিঃশেষ হয়ে যায় চিকিৎসা না পেয়ে? দর্শক, একজন শেখ হাসিনা কিংবা একজন খালেদা জিয়া চাইলেও কি দেশ এগিয়ে যাবে? যে দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি অনিয়ম, সে দেশের কিছু মানুষের কাছে হয়তো দেশকে সিঙ্গাপুর কিংবা সুইজারল্যান্ড মনে হবে, কিন্তু সবাইকে নিয়ে ভালো থাকা কি আদৌ সম্ভব? দর্শক, এটা এমন এক উন্নয়নের রোল মডেলের দেশ যে দেশের স্বাস্থ্যমন্ত্রী সারাদিন টেলিভিশনের সামনে তার স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়নের গাল গল্প শুনিয়ে তিনি নিজেই যাচ্ছেন চিকিৎসার জন্য দেশের বাইরে। এদেশের মাছ বিক্রেতা তার মাছে ফরমালিন মিশিয়ে তারপরে বিক্রি করছেন সবজি বিক্রেতার কাছে। সবজি বিক্রেতা তার সবজিতে কীটনাশক মিশাচ্ছেন, তিনি নিজেই আবার কিনছেন পানি মেশানো দুধ। আবার এই দুধ বিক্রেতা অসুস্থ হলে তারপরে কিনছেন ভেজাল ওষুধ। কিন্তু আর কত, অনেক তো হলো। চলুন না এবার সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। যে দেশের 1.5 কোটি মানুষ 10, 15, 20 বছর তার পরিবার সন্তানদেরকে রেখে প্রবাস জীবন কাটাতে পারে, সেই দেশ কেন পিছিয়ে থাকবে? আমরা আসলেই সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, জাপান কিংবা ফিনল্যান্ড হতে পারি, শুধু আপনারা 2 জন মানুষ মিলে যান, শুধু 2 জন মানুষ।